Hello viewers, welcome to my YouTube channel Learn English in Bengali. I am MD Ismail Haq and today I am going to discuss about English grammar and vocabulary for class 9 and 10. By the way, if you are new here, please subscribe my YouTube channel, and if you are interested in my channel by seeing the videos, please push the like button and express your opinions or suggestions in the comment box, and share my videos with your friends on any social media such as Facebook, Instagram, Twitter, WhatsApp, etc. आज আমরা শিখব বা প্র্যাকটিস করব ক্লাস 9 এবং 10 এর ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি সেট 5। এর আগে অলরেডি 4টি সেট আমরা ক্লাস করে অনেকটা জেনেছি। তো 1 নম্বরে আছে কি কারেক্ট ফর্মস অফ ভার্বস। এখানে একটা বাক্য দেওয়া আছে এবং কতগুলো শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থানে ক্রিয়াপদের যে সঠিক রূপ সেটা আমাদেরকে বসাতে হবে, সেটাই হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্বস। তো দেখা যাক কি আছে। হ্যাভিং ড্যাশ ব্র্যাকেটে আছে কমপ্লিট হার ট্রেনিং, সিস্টার টেরেজা ড্যাশ জয়েন লরেটো কনভেন্ট at Intally in Kolkata to teach geography there, and after a few years dash be or become its principal। পুরো মানেটা হচ্ছে কি সেন্টেন্সটির যে তার ট্রেনিং বা শিক্ষা শেষ করে সিস্টার টেরেজা লরেটো কনভেন্টে যোগ দিয়েছিলেন ইন্টালির কলকাতায়। কিসের জন্য? টু টিচ জিওগ্রাফি, ভূগোল শিক্ষা দেওয়ার জন্য। দেয়ার অ্যান্ড আফটার এ ফিউ ইয়ার্স, এবং কয়েক বছর পরে সেখানকার তিনি প্রিন্সিপাল হন। তাহলে এখানে লক্ষ্য করো হ্যাভিং আছে ড্যাশ কমপ্লিট আছে, ব্র্যাকেটে ভার্বটি আছে কমপ্লিট। তাহলে এটা হবে ভার্বের সঠিক রূপ বসাতে হবে। এখানে যেহেতু হ্যাভিং আছে সেহেতু ধরে নিতে হবে এটা আমার পারফেক্ট পার্টিসিপল হবে। তাহলে হ্যাভিং কমপ্লিটেড, পারফেক্ট পার্টিসিপলে কি কি হয়? হ্যাভিং বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে হ্যাভিং কমপ্লিটেড। তাহলে হ্যাভিং কমপ্লিটেড মানে সম্পূর্ণ করে কি হার ট্রেনিং, তার শিক্ষা কোথায় বা কে করছে সেটা? সিস্টার টেরেজা। সিস্টার টেরেজা সে কী করলো? জয়েন, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে জয়েন, তাহলে এখানে বসবে জয়েন্ট, JOINED। সিস্টার টেরেজা জয়েন্ট, কোথায় তিনি যোগ করলেন বা যোগ দিলেন? লরেটো কনভেন্ট। লরেটো কনভেন্টে কোথায় সেটা? অ্যাট ইন্টালি, ইন্টালিতে ইন কলকাতা, কলকাতার ইন্টালিতে। কিসের জন্য তিনি সেখানে যোগ দিলেন? টু টিচ, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, এটা টিচটা মূল ক্রিয়াপদ এবং তার আগে ইনফিনিটিভ আছে টু, এটা টু টিচ ইনফিনিটিভ ফর্মে। সেখানে যোগ দিলেন তিনি কি? টু টিচ জিওগ্রাফি, ভূগোল শিক্ষা দেওয়ার জন্য। দেয়া অ্যান্ড আফটার এ ফিউ ইয়ার্স, এবং কয়েক বছর পরে। বি ইটস প্রিন্সিপাল, এবং কয়েক বছর পরে তিনি সেখানকার প্রিন্সিপাল বা প্রধান অধ্যক্ষ হলেন। তাহলে অ্যান্ড আফটার এ ফিউ ইয়ার্স বিকেম, বি আছে ব্র্যাকেটে বা বিকাম, এখানে হবে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম। অ্যান্ড আফটার এ ফিউ ইয়ার্স বিকেম ইটস প্রিন্সিপাল। ইটস বলতে ওই লরেটো কনভেন্টের তিনি প্রিন্সিপাল হলেন। তো এটা হচ্ছে 1 নম্বর সেকশান। 1 নম্বর সেকশানে হচ্ছে ভার্বের সঠিক রূপ আমাদেরকে শূন্যস্থানে বসাতে হলো। এবার আসছে আমরা পরের সেকশানে। আচ্ছা, এই সেকশানে আছে কি
2 নম্বর সেকশনে আছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানে কোথায় আর্টিকেল, কোন আর্টিকেল এবং কোথায় কোন প্রিপোজিশন বসবে সেটা আমাদেরকে করতে হবে। এখানে কী লেখা আছে? 3 persons ইনক্লুডিং ড্যাশ চাইল্ড ওয়ার কিল্ড ড্যাশ সোনারপুর এরিয়া হোয়েন দে ওয়ার স্ট্রাক ড্যাশ লাইটিং। মানেটা কি হলো? যে 3 persons 3 জন ব্যক্তি, ইনক্লুডিং তার মধ্যে অন্তর্ভুক্ত আছে, 3 জনের মধ্যে, ইনক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত থাকা, ড্যাশ চাইল্ড তার মধ্যে একটা শিশুও আছে, তাহলে ইনক্লুডিং এ চাইল্ড, তাহলে এখানে আর্টিকেল বসলো এ। ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার কিল্ড মানে মারা গিয়েছিল। এই বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে। যেহেতু এখানে ওয়ার বসলো এই কারণেই 3 persons আছে, 3 জন ব্যক্তি, সাবজেক্টটি হয়ে গেল প্লুরাল, সেজন্য ওয়ার বসলো। পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী ওয়াজ বা ওয়ার, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে বসাতে হয়। তাহলে এখানে 3 persons আছে, 3 জন ব্যক্তি, তাই এখানে হলো ওয়ার, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কিল্ড। তাহলে 3 persons ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার কিল্ড মারা গিয়েছিল কোথায়? সোনারপুর এরিয়া। ওয়ার কিল্ড ইন কোন এলাকায় মারা গিয়েছিল? সোনারপুর এলাকায় মারা গিয়েছিল। কখন? হোয়েন যখন, দে ওয়ার স্ট্রাক, হোয়েন দে, এখানে দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এই যে 3 জন ব্যক্তি, 3 persons, তার মধ্যে একজন শিশুও আছে। তো হোয়েন দে ওয়ার স্ট্রাক এই বাক্যটিও প্যাসিভ ভয়েসে আছে, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে আছে। যখন তারা আঘাতপ্রাপ্ত বা বাধাপ্রাপ্ত হয়েছিল, কিসের দ্বারা? লাইটিংয়ের দ্বারা, আলোর দ্বারা। অর্থাৎ রাস্তা দিয়ে চলাচল করছি, সামনে যদি কোনো গাড়িতে লাইট আসে তাহলে আমরা নিশ্চয় দৃষ্টিশক্তিতে আঘাতপ্রাপ্ত পাবো বা আঘাতপ্রাপ্ত হব। সেটা ঠিক এরকমই এখানে একটা হয়েছে। ইন সোনারপুর এরিয়া হোয়েন দে ওয়ার স্ট্রাক, স্ট্রাইক মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া বা আঘাত করা, তাহলে স্ট্রাইক, স্ট্রাক পাস্ট পার্টিসিপল স্ট্রিকেন। তাহলে এটা হোয়েন দে ওয়ার স্ট্রাক মানে আঘাতপ্রাপ্ত হয়েছে বাই লাইটিং, তাহলে এখানে প্রিপোজিশন বসছে বাই। তাহলে পুরোটি কি হলো? 3 persons ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার কিল্ড ইন সোনারপুর এরিয়া হোয়েন দে ওয়ার স্ট্রাক বাই লাইটিং, যখন তারা আটকে গিয়েছিল। স্ট্রাক হচ্ছে এখানে আটকে যাওয়া, যখন তারা লাইটের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল বা আটকে গিয়েছিল। এটা হচ্ছে আর্টিকেলস এবং প্রিপোজিশন। এবার আসছে আমরা পরের সেকশানে। আচ্ছা, এই সেকশানে আছে কি 3 নম্বরে ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যা করতে বলা হচ্ছে, যা নির্দেশ দেওয়া হচ্ছে সেটা করতে হবে। 1 নম্বরে আছে কি 3-এ সি হ্যাজ ডান হার ওয়ার্ক, সে তার কাজ করেছে। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সি হচ্ছে সাবজেক্ট, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে বসছে হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এটাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। সি হ্যাজ ডান হার ওয়ার্ক, তাহলে ভয়েস চেঞ্জের সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তাহলে এটা নিশ্চয় অ্যাক্টিভ ভয়েসে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। সি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বা হ্যাভ এটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব, আর হার ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। তো প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী আগে অবজেক্ট বসে, তাহলে হার ওয়ার্ক, হার ওয়ার্ক এটা এবার হয়ে গেল অবজেক্ট সাবজেক্ট হিসাবে 3rd পারসন সিঙ্গুলার। তাহলে হার ওয়ার্ক, তাহলে সে অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী বসে? 3rd পারসন সিঙ্গুলারে বসবে হ্যাজ, হার ওয়ার্ক হ্যাজ। তারপরে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্টের অবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপর বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই দিয়ে সাবজেক্ট বসাতে হবে। তাহলে হার ওয়ার্ক এটা হলো অবজেক্ট, তারপরে হ্যাজ হলো যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, হার ওয়ার্কটি, তারপরে বসাতে হবে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম,
এখানে মূল ভাব হচ্ছে ডান, এটা পাস্ট পার্টিসিপল ফর্মেই দেওয়া আছে, ডু ডিড ডান। তাহলে এখানে বসবে ডান। তাহলে হার ওয়ার্ক হ্যাজ বিন ডান, তারপরে বাই দিয়ে অ্যাক্টিভে যেটা সাবজেক্ট ছিল সেটিকে বসাতে হবে। ডান বাই, এখানে সি আছে, তাহলে এখানে হবে হার। মানে কিছু প্রোনাউনগুলো তার পরিবর্তন হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তাহলে হার ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার, সি থেকে পরিবর্তন হবে হার। আর এখানে যদি হি থাকতো তাহলে হয়তো হিম, বাই হিম। তো এটা সি আছে, স্ত্রীলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার, সে অনুযায়ী হার হলো। তাহলে হার ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার। এখানে আমরা একটি প্রোনাউন আরও যোগ করতে পারি, যে সে তার নিজের কাজ, মানে হার সেলফ, সেটাকে আমরা যোগ করতে পারি। তাহলে হার ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার বা বাই হার সেলফ। হার ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার সেলফ বা হার, এটা আমরা লিখতে পারি। 2 নম্বর, হি সেড, সে বলল, উই শুড ডু, আমাদের করা উচিত। শুড ব্যবহার করা হয় উচিত অর্থে। কি করা উচিত? আওয়ার ডিউটিজ, আমাদের কর্তব্য। ডিউটিজ মানে হচ্ছে কর্তব্য। তাহলে উই শুড ডু আওয়ার ডিউটিজ। তাহলে সে বলল আমাদের কি উচিত? আমাদের কর্তব্য করা উচিত। এটা কি করতে হবে? ন্যারেশন চেঞ্জ, মানে এটা ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, এটাকে করতে হবে ইনডিরেক্ট স্পিচ। তাহলে লক্ষ্য রাখতে হবে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে সে অনুযায়ী। আর রিপোর্টেড স্পিচটিও, এটা রিপোর্টিং ভার্ব সেড, রিপোর্টেড স্পিচটিও পাস্টে দেওয়া আছে, সে অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এটা হবে উত্তর কি? যে হি সেড দ্যাট, হি সেড দ্যাট। এখানে উই বলতে কারা? এখানে উই মানে আমরা, আর এখানে সাবজেক্ট যেহেতু হি আছে রিপোর্টিং ভার্বের, সে অনুযায়ী এখানে হিটা হয়ে যাবে কি? দে, মানে তারা। তাহলে হি সেড দ্যাট, উই বলতে আমরা বলতে কাদেরকে? দে, তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে হি সেড দ্যাট দে শুড, এটা যা আছে মডাল ভার্ব, মডাল ভার্বের কিছু চেঞ্জ হয় না, যা থাকে সেটাই রাখতে হয়। দে শুড ডু। এখানে আছে আওয়ার মানে আমাদের, তাহলে ইনডিরেক্ট স্পিচে কি হবে? তাদের, দেয়ার। দে শুড ডু দেয়ার ডিউটিজ। তাহলে ন্যারেশন চেঞ্জে কি হলো? ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। তাহলে ডিরেক্টে দেওয়া আছে হি সেড, কমা ইনভার্টেড কমা, উই শুড ডু আওয়ার ডিউটিজ, আমাদের উচিত আমাদের কর্তব্য করা। এবার ইনডিরেক্ট স্পিচে কি হলো? হি সেড দ্যাট, সে বলল যে, দে শুড ডু, তাদের করা উচিত। কি করা উচিত? দেয়ার ডিউটিজ, তাদের কর্তব্য করা উচিত। 3 নম্বর, আই নো হার নেম, আমি তার নাম জানি। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এটাকে কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়? যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তো এই বাক্যটিকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে একটি আমরা এখান থেকে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ পাই, এবং সেই মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল আর একটি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ পাই। তাহলে আমি জানি, এটাকে আমি কি করব? এটাকে কমপ্লেক্স যেহেতু বলেছে, সে অনুযায়ী আমি নাউন ক্লজও করতে পারি, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজও করতে পারি, বা অ্যাডভার্ব ক্লজেও করতে পারি। তো বাক্যটির গঠন বা পরিকাঠামো অনুযায়ী এটাকে আমরা নাউন ক্লজে করব। তাহলে আমি জানি, তো নাউন ক্লজের কি হিসাবে করব? নাউন ক্লজের এটা ভার্বের অবজেক্ট হিসাবে হবে। আই নো, আমি জানি, তাহলে কি জানি? হার নেম, এটা হচ্ছে অবজেক্ট, আর মূল ভাব হচ্ছে নো, আর আইটি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি জানি, কি জানি?
হার নেম। তাহলে এটাকে যখন কমপ্লেক্স করব নাউন ক্লজে, তখন এটা কোন ক্যাটাগরিতে পড়বে? যে নো ভার্বের অবজেক্ট হিসাবে। নাউন ক্লজ হবে নো ভার্বের অবজেক্ট হিসাবে। তাহলে উত্তরটি হবে কি, যখন এটাকে কমপ্লেক্স করব, তাহলে আই নো হোয়াট হার নেম ইজ। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, সেহেতু এটাকে নাউন ক্লজ করার সময় প্রেজেন্ট ইনডিফিনাইটে এর গঠনটি নিয়ে আসতে হবে। তাহলে আই নো, আমি জানি, তাহলে কি জানি? যে হোয়াট হার নেম ইজ, হোয়াট হার নেম ইজ দিয়ে ফুল স্টপ। তাহলে আই নো, আমি জানি, এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আইটা হচ্ছে সাবজেক্ট আর নোটা হচ্ছে ভার্ব। তাহলে এটা নাউন ক্লজের কী হিসাবে হলো? জানি। তাহলে কি জানি, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটুকু পাবো সেটাই হবে অবজেক্ট বা কর্ম। তাহলে আমি জানি, তাহলে কি জানি? এটা হচ্ছে হোয়াট হার নেম ইজ, তার নাম হয় কি। এটা হচ্ছে নো ভার্বের টোটালটি অবজেক্ট। তাহলে এটা নো ভার্বের অবজেক্ট হিসাবে হলো নাউন ক্লজে। আচ্ছা, এবার চলো দেখি পরবর্তী সেকশানে কি আছে। আচ্ছা, এই সেকশানে আছে কি 4 নম্বরে ফ্রেজাল ভার্বস আর গ্রুপ ভার্বস। মানে এখানে 3টি সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সে যে সমস্ত ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোর যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব হবে সেগুলো এই সমস্ত জায়গায় আন্ডারলাইন করার জায়গাগুলোতে ভার্বগুলোকে রিপ্লেস করে সেটাকে বসাতে হবে। তো ফ্রেজাল ভার্ব করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যে বাক্যগুলোকে লক্ষ্য করতে হবে যে যে ক্রিয়াপদগুলো দেওয়া আছে সেটা কোন ফর্মে আছে বা কোন টেন্সে আছে, সেই অনুযায়ী যে ফ্রেজাল ভার্ব হবে সেটিকেও সেই ফর্মে বসাতে হবে। শুধু শুধু এই ফ্রেজাল ভার্বগুলোকে নিয়ে গিয়ে সেখানে বসিয়ে দিলেই হবে না। এই বাক্যগুলোর টেন্স এবং ভার্বের রূপ এগুলো ফলো করে আমাদেরকে ফ্রেজাল ভার্বগুলোর ফর্ম চেঞ্জ করে সেই সমস্ত জায়গাতে বসাতে হবে। তাহলে 1 নম্বর কি দেওয়া আছে? দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড, মানে ফলাফলটি প্রকাশিত হয়েছিল। পাবলিশ মানে প্রকাশিত হওয়া। লাস্ট উইক মানে গত সপ্তাহে। এটা পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে আছে। দ্য রেজাল্ট এটি হচ্ছে অবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, সে অনুযায়ী এখানে ওয়াজ বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে পাবলিশড। আচ্ছা, যাই হোক, ফ্রেজাল ভার্বগুলো কী কী আছে সেগুলোর আগে মানে প্রথমে জেনে নিতে হবে। প্রথমে আছে কি লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। তারপরে আছে কি গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা। তারপরটি আছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা বা বন্টন করা। এবং তারপরটি আছে কি ব্রিং আউট। ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে এই যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো আছে এগুলো এই সমস্ত যে ক্রিয়াপদ তার নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোর জায়গাতে এগুলোকে বসাতে হবে সঠিক রূপ পরিবর্তন করে। তাহলে এটি কি দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে, রেজাল্টটা অবজেক্ট। তাহলে পাবলিশড মানে হচ্ছে প্রকাশিত হওয়া। তাহলে কি মানে প্রকাশিত হওয়া? এখানে একটি ব্রিং আউট মানে প্রকাশ হওয়া। তাহলে এটা যেহেতু ভার্বের থার্ড ফর্মে দেওয়া আছে প্যাসিভ ভয়েস অনুযায়ী, সেহেতু ব্রিং আউটটিরও থার্ড ফর্ম এখানে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে ব্রিং, ব্রট, ব্রট। তাহলে এটি হবে কি পাবলিশডের জায়গায় এখানে বসবে ব্রট আউট, BROUGHT, ব্রট আউট। 2 নম্বর ডু নট হেট দ্য বেগার্স। হেট মানে ঘৃণা করা, আর বেগার্স হচ্ছে ভিক্ষুক, মানে ভিক্ষুকদেরকে ঘৃণা করো না। এটা ইম্পারেটিভ বা উপদেশমূলক বাক্য। তাহলে হেট মানে ঘৃণা করা। তাহলে আর কোন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের মানে ঘৃণা করা? তো এখানে আছে কি লুক ডাউন আপন, এটা মানে ঘৃণা করা। তো এখানে লক্ষ্য করো ডু নট হেট এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং হেটটি প্রেজেন্ট ফর্মে আছে। এখানে ইউ, তুমি বা তোমরা, এই সাবজেক্টটি উজ্জ আছে, তাই এখানে হেডটি প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে লুক ডাউন আপন এটি প্রেজেন্ট ফর্মই দেওয়া আছে, এই লুক ডাউন আপনটিকে এখানে
বসাতে হবে হেডের জায়গায়। তাহলে এটা যেহেতু হেডটি প্রেজেন্ট ফর্মে আছে তাই তার যে গ্রুপ ভার্ব লুক ডাউন আপন সেটিও প্রেজেন্ট ফর্মে এখানে বসবে। তাহলে এটা হবে এখানে হেডের পরিবর্তে লুক ডাউন আপন, লুক ডাউন আপন। এবার 3 নম্বর, হি ইজ হেয়ার, সে এখানে আছে, টু ডিস্ট্রিবিউট দ্য প্রাইজ, মানে পুরস্কারগুলো বিতরণ করার জন্য তিনি এখানে আছেন। এখানে লক্ষ্য করো ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, তাহলে কি মানে আর ফ্রেজাল ভার্ব বিতরণ করা, গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা। তো এখানে লক্ষ্য করো হি ইজ হেয়ার, ডিস্ট্রিবিউটের আগে একটি প্রিপোজিশন আছে টু, তো ভার্বের আগে যখন প্রিপোজিশন টু থাকে তখন সেটি ইনফিনিটিভ ফর্মে হয়। তিনি এখানে আছেন পুরস্কারগুলো বিতরণ করার জন্য, তো এটা হচ্ছে ইনফিনিটিভ টু, তো ইনফিনিটিভ টু বসে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে। তাহলে ডিস্ট্রিবিউটে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু এর যে ফ্রেজাল ভার্ব হবে গিভ অ্যাওয়ে সেটিকেও এখানে প্রেজেন্ট ফর্মেই বসাতে হবে। তাহলে এখানে বসছে কি গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে। ইনফিনিটিভের জন্য ডিস্ট্রিবিউটিভ প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য ডিস্ট্রিবিউটের প্রেজেন্ট ফর্মের কারণের জন্যই গিভ অ্যাওয়ে এটিও প্রেজেন্ট ফর্ম, সেটি এখানে বসাতে হলো। তাহলে এ হচ্ছে 4 নম্বর সেকশন শেষ হলো। এবার চলো আমরা দেখি পরবর্তী সেকশানে আর কি দেওয়া আছে। আচ্ছা, এই সেকশানে দেওয়া আছে কি 5 নম্বরে সিনোনিমস আর নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে একটি আনসিন প্যাসেজ থাকে, সেই আনসিন প্যাসেজের থেকে কিছু ওয়ার্ড মানে নিয়ারেস্ট ইন মিনিং তার ওয়ার্ড কিছু এখানে দেওয়া আছে, সেই আনসিন প্যাসেজ থেকে এখানকার যে মানেগুলো দেওয়া আছে শব্দগুলোর সেই মানেটি আনসিন প্যাসেজে আছে, সেই শব্দটি খুঁজে তোমাদেরকে লিখতে হবে। তাহলে কী কী দেওয়া আছে দেখো। 1 নম্বরে আছে দ্য পাওয়ার অর কোয়ালিটি, একটা ক্ষমতা বা গুণাগুণ, অফ গিভিং ডিলাইট, গিভিং মানে দেওয়ার, ডিলাইট মানে হচ্ছে আনন্দ, তাহলে কাউকে আনন্দ দেওয়ার যে ক্ষমতা বা গুণ, আর অ্যারাউজিং অ্যাডমিরেশান, অ্যাডমিরেশান মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। তাহলে এটা কি মানে হলো টোটালটার, যে একটি ক্ষমতা বা গুণ, যে ক্ষমতাটি কি করে অন্যান্যদেরকে আনন্দ দেয় বা তাদের প্রশংসা বৃদ্ধি করে, সেটাকে এক কথায় কি বলা হয় সেটি আনসিন প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। সেটিকে বলা হচ্ছে অ্যাসপিরেশান মানে উচ্চাকাঙ্ক্ষা, ASPIRATION, অ্যাসপিরেশান, অ্যাসপিরেশান মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। 2 নম্বর এ লার্জ স্নেক, একটা বিশাল আকারের সাপ, লার্জ মানে বিশাল আর স্নেক মানে হচ্ছে সাপ, তার নিয়ারেস্ট মিনিং হচ্ছে কি সারপেন্ট, SERPENT, সারপেন্ট। এই সারপেন্ট মানে হচ্ছে বিশাল বা বড় আকারের সাপ, সারপেন্ট। 3 নম্বর এ পারসন, একজন ব্যক্তি, হু প্লেজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একজন ব্যক্তি যে বাজায়, প্লেজ মানে এখানে বাজানো, এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সঙ্গীত যন্ত্র, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্র, তাহলে একজন ব্যক্তি যে সঙ্গীতের একটি যন্ত্র বাজায় বা গানের যন্ত্র বাজায়, স্পেশালি বিশেষ করে অ্যাজ এ প্রফেশন, প্রফেশন মানে এখানে পেশা ধরে নিতে হবে, তাহলে একজন ব্যক্তি যে গানের একটি যন্ত্রপাতি বাজায় তার পেশা হিসাবে, পেশা আকারে সে যন্ত্রপাতিটাকে বাজায়, তাহলে এটার নিয়ারেস্ট ইন মিনিং বা সিনোনিম কি হবে, তাহলে সেটাকে কি বলবো আমরা, যে একজন ব্যক্তি সে কি করে পেশা হিসাবে বিশেষ করে একটা যন্ত্রপাতি, গানের যন্ত্রপাতি বাজায়, সেটাকে আমরা কি বলবো। তাহলে তাকে বলা হবে কি, তাকে বলা হবে সঙ্গীতজ্ঞ বা মিউজিশিয়ান, সঙ্গীতজ্ঞ বা মিউজিশিয়ান,
SICIAN মিউজিশিয়ান মানে হচ্ছে সঙ্গীতজ্ঞ। যে মিউজিক বাজায় বা বাদ্যযন্ত্র বাজায় তাকে বলা হচ্ছে কি মিউজিশিয়ান বা সঙ্গীতজ্ঞ বিশেষজ্ঞ। তাহলে এটার কি মানে হলো পুরোটি, যে এ পারসন হু প্লেজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একজন ব্যক্তি যে সঙ্গীতের যন্ত্র বাজায়, স্পেশালি অ্যাজ এ প্রফেশন, পেশা হিসাবে, তাকে কি বলা হবে এক কথায়, সিনোনিম তার কি হবে, মিউজিশিয়ান অর্থাৎ সঙ্গীতজ্ঞ। 4 নম্বরে কি আছে, রিগ্রেট। রিগ্রেট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা বা শোক প্রকাশ করা। তাহলে আর কি মানে হচ্ছে শোক প্রকাশ করা বা দুঃখ প্রকাশ করা। তাহলে আর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস হচ্ছে কি ডিসঅ্যাপয়েন্ট, DISAPPOINT, ডিসঅ্যাপয়েন্ট। এই ডিসঅ্যাপয়েন্ট মানেও দুঃখ প্রকাশ করা বা হতাশ হওয়া, নিরাশ হয়ে যাওয়া। তাহলে এ হচ্ছে এই 4টি আনসিন প্যাসেজের নিয়ারেস্ট ইন মিনিং বা সিনোনিমস। এই ভিডিওগুলো তোমরা বাড়িতে অবশ্যই অভ্যাস করবে, দেখবে, তাহলে অনেক কিছু তোমাদের ব্যবহারের ফলে অভিজ্ঞতা লাভ হবে এবং শিখতে পারবে। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো বা আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।